বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে চীনা রোবট ভ্যাকুয়াম ক্লিনার। জার্মানি, ইউরোপ সহ বিভিন্ন দেশের এই পণ্যের ক্ষেত্রে চীনা ব্র্যান্ডেই বাড়ছে আস্থা। বাজার গবেষণা অনুযায়ী ইউরোপে বিক্রি হওয়া বেশিরভাগ রোবট ভ্যাকুয়ামই চীনের। উন্নত প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক দামের কারণে বৈশ্বিক বাজারে এগিয়ে যাচ্ছে চীনা স্মার্ট হোম প্রযুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরোপের আধুনিক ড্রয়িং রুম থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যস্ত মহানগরী, বিশ্বের প্রতিটি প্রান্তেই এখন ঘর পরিষ্কারের দায়িত্ব নিয়েছে চীনের তৈরি রোবট ভ্যাকুয়াম ক্লিনার। একসময় ঘর মোছার কাজে যে ব্র্যান্ডগুলোর নাম সবার মুখে থাকত, তাদের হটিয়ে এখন খুচরা বিক্রয় কেন্দ্রগুলোর দখল করে নিয়েছে চীনা প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনী হোক কিংবা অনলাইন শপিং পোর্টাল, গ্রাহকদের প্রথম পছন্দে এখন চীনের জয় জয়কার। এই অভাবনীয় সাফল্যের পেছনে কোনো জাদুমন্ত্র নেই, রয়েছে তিনটি অমোঘ অস্ত্র: উন্নত মান, সাশ্রয়ী দাম এবং হার মানানো উদ্ভাবনী শক্তি। উন্নত বিশ্বের গ্রাহকদের মতে ইউরোপীয় বা আমেরিকান অনেক নামী ব্র্যান্ড যেখানে উদ্ভাবনের দিক থেকে থমকে রয়েছে, সেখানে চীনা কোম্পানিগুলো প্রতি মাসেই বাজারে আনছে নতুন নতুন চমক। রোবোবর্ক, ড্রিম কিংবা শাওমির মতো ব্র্যান্ডগুলো এখন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের সংজ্ঞাই বদলে দিচ্ছে। জার্মানির বার্লিনের মতো শহরগুলোতে যেখানে স্থানীয় প্রযুক্তির কদর ছিল আকাশচুম্বী, সেখানেও এখন চিত্রটা ভিন্ন। পরিসংখ্যানে দেখা গেছে পশ্চিম ইউরোপেই বিক্রি হওয়া প্রতি 10টি রোবট ক্লিনারের মধ্যে অন্তত 6টি চীনের তৈরি। 200 থেকে 2000 ইউরো মূল্যের এই পণ্যগুলো কিনতে স্থানীয়রা এখন চীনা প্রযুক্তির ওপর বেশি ভরসা করছেন। গ্রাহকরা বলছেন দামে সস্তা অথচ কাজ করে দ্বিগুণ স্মার্টলি। এই সমীকরণই এখন চীনা রোবটদের ঘরের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। ইউরোপীয় ব্র্যান্ডগুলোর তুলনায় চীনা পণ্যগুলো দামে সাশ্রয়ী এবং মানের দিক থেকেও অনেক উন্নত। আমার মনে হয় ইউরোপীয় ব্র্যান্ডগুলো উদ্ভাবনের দৌড়ে পিছিয়ে পড়ছে। চীনা প্রযুক্তি কোম্পানিগুলো দ্রুত নতুন নতুন ফিচার বাজারে নিয়ে আসছে, যা অন্যদের চেয়ে তাদের এগিয়ে রাখছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান জিএফকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পশ্চিম ইউরোপে বিক্রি হওয়া প্রতি 10টি রোবট ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে 6টি ছিল চীনা ব্র্যান্ডের। আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি গবেষণা সংস্থা আইডিসির মতে 2025 সালের প্রথম 3 প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্ট রোবট ভ্যাকুয়াম ক্লিনারের চালান পৌঁছেছে 1,74,24,000 ইউনিটে, যা আগের বছরের চেয়ে 18.7% বেশি। রোবোবর্ক, ইকোভ্যাক্স, শাওমি, নারওয়ালের মতো চীনা ব্র্যান্ডগুলো বিশ্বের সেরা 5-এ জায়গা করে নিয়েছে। সম্মিলিতভাবে তাদের দখলে রয়েছে প্রায় 70% বৈশ্বিক বাজার। কুয়াংতংয়ের হুইচৌ শহরের একটি রোবট ভ্যাকুয়াম কারখানায় দেখা গেছে নতুন মডেলগুলোর উৎপাদন চলছে জোরে সোরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কনজিউমার ইলেকট্রনিক্স শোতেও দেখানো হয়েছে এগুলো। 2025 সালে রোবোরকের বৈশ্বিক চালান 72 লাখ ইউনিট ছাড়িয়েছে। 2024 সাল থেকে আমাদের মোট আয়ের 50% বেশি আসছে বিদেশি বাজার থেকে। 170টিরও বেশি দেশ ও অঞ্চলে আমাদের পণ্য বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে চীনা কোম্পানিগুলোর সাফল্যের পেছনে রয়েছে দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক সরবরাহের সঠিক ব্যবস্থাপনা। ইউরোপীয় বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে তারা উন্নত ইন্টেলিজেন্ট প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে, যা তাদের উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
প্রযুক্তি, উদ্ভাবন আর প্রতিযোগিতামূলক দামের সমন্বয়ে চীনা রোবট ভ্যাকুয়াম ব্র্যান্ডগুলো এখন শুধু ঘর পরিষ্কারের যন্ত্র নয়, বরং বৈশ্বিক স্মার্ট হোম বাজারে চীনের প্রযুক্তিগত সক্ষমতার এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। পরিবেশ রক্ষায় বিশ্বজুড়ে যখন কার্বন নিঃসরণ কমানোর লড়াই চলছে, ঠিক এরকম এক সময়ে আনুষ্ঠানিকভাবে বৃহৎ আকারের বায়োমিথানল প্রকল্প চালু করল চীন। এটি কেবল একটি জ্বালানি প্রকল্প নয়, বরং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে চীনের এক কৌশলগত বিবর্তন। এর মাধ্যমে দেশটি এখন প্রথাগত হাইড্রোজেন জ্বালানির পাশাপাশি উন্নত তরল জ্বালানি তৈরিতেও সমান গুরুত্ব দিচ্ছে। বিশ্বজুড়ে যখন কার্বন নিঃসরণ কমানোর তীব্র লড়াই চলছে, তখন পরিচ্ছন্ন জ্বালানির বাজারে এক শক্তিশালী তুরুপের তাস চালালো চীন। গত মঙ্গলবার দেশটির তাদের প্রথম বৃহৎ পরিসরে বায়োমিথানল উৎপাদন প্রকল্পের পূর্ণাঙ্গ যাত্রা শুরু করেছে। এই পদক্ষেপটি কেবল একটি কারখানার উদ্বোধন নয়, বরং এটি হাইড্রোজেন শক্তি থেকে উন্নত তরল জ্বালানিতে চীনের কৌশলগত রূপান্তরের এক বলিষ্ঠ ঘোষণা। বিশেষ করে বৈশ্বিক জাহাজ শিল্প বা শিপিং ইন্ডাস্ট্রির জন্য এটি হতে যাচ্ছে কার্বনমুক্ত ভবিষ্যতের এক জাদুকরী চাবিকাঠি। এতদিন পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে হাইড্রোজেনের নাম শোনা গেলেও এর পরিবহন এবং সংরক্ষণ ছিল অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। চীনের এই নতুন প্রকল্প হাইড্রোজেনকে তরল গ্রিন মিথানলে রূপান্তর করে সেই সমস্যার সমাধান করেছে। এই বায়োমিথানল সাধারণ তাপমাত্রায় তরল থাকে, ফলে এটি সংরক্ষণ ও জাহাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা অনেক বেশি সহজ এবং সাশ্রয়ী। এই প্রকল্পের প্রাণকেন্দ্র হল এর উচ্চ প্রযুক্তির গ্যাসিফিকেশন আইল্যান্ড। এখানে কোনো খনিজ তেল বা কয়লা ব্যবহার করা হয় না, বরং ফেলে দেওয়া গাছের ছাল এবং খড়কুটোর মতো জৈব বর্জ্যকে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় গ্যাসিফিকেশন করা হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সংশ্লেষণ করে তৈরি হয় 99.9% বিশুদ্ধ মিথানল। আশ্চর্যের বিষয় হলো এই প্রক্রিয়ায় পরিবেশ দূষণের সুযোগ নেই বললেই চলে। কারখানার সুপার ভ্যাকুয়াম ক্লিনার ধূলিকণার 99% আটকে দেয় এবং অবশিষ্ট বর্জ্য সিমেন্ট তৈরি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যা জিরো ওয়েস্ট বা শূন্য বর্জ্যনীতির এক অনন্য উদাহরণ। প্রকল্পটির প্রাথমিক পর্যায়ে বার্ষিক 50,000 টন গ্রিন মিথানল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত এই বায়োমিথানল মূলত জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে, তবে এর বাইরেও ওষুধ শিল্প এবং রাসায়নিক শিল্প এটি কাঁচামাল হিসেবে ব্যাপক ভূমিকা রাখবে। দক্ষিণ চীনের চানচিয়াং বন্দরে গড়ে তোলা হয়েছে এক বিশাল সাপ্লাই চেইন ইকোসিস্টেম। এখানে 30,000 ঘনমিটার ধারণ ক্ষমতার বিশাল স্টোরেজ ট্যাঙ্ক এবং আধুনিক বার্থ স্থাপন করা হয়েছে। এর ফলে বায়োমিথানল উৎপাদন থেকে শুরু করে জাহাজে লোডিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মাত্র 1 ঘন্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব। এর মাধ্যমে হংকং বা সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক বন্দরগুলোতে সেম ডে ডেলিভারি বা একই দিনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাবে। প্রথাগত কয়লা বা তেলের তুলনায় এই গ্রিন মিথানল পুরো জীবনচক্রে কার্বন নিঃসরণ 85%-এরও বেশি কমিয়ে দেয়। বার্ষিক 50,000 টন উৎপাদনের এই প্রাথমিক লক্ষ্যমাত্রা সফল হলে এটি কেবল জাহাজ শিল্প নয়, বরং ওষুধ ও রাসায়নিক শিল্পেও এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। কোয়াংতুং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়াতে সেম ডে ডেলিভারি নেটওয়ার্ক তৈরি করায় আন্তর্জাতিক বন্দরগুলোতে গ্রিন মিথানল রপ্তানি এখন অনেক সহজ ও সাশ্রয়ী হবে। এটি পরিবহনের সময় কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে এন্ড টু এন্ড গ্রিন অপারেশন নিশ্চিত করেছে। চীনের এই বায়োমিথানল প্রকল্প প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে বর্জ্যকেও সম্পদে রূপান্তর করা সম্ভব। যদি এই মডেলটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, তবে সমুদ্রগামী জাহাজগুলো নীল জলরাশি পাড়ি দেবে কোনো বিষাক্ত ধোঁয়া না ছেড়েই। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রাচীন সভ্যতার রহস্য উন্মোচনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবসময় এক শক্তিশালী মাধ্যম। সম্প্রতি চীনের উত্তর পশ্চিমের ছিংহাই প্রদেশের একটি সমাধি থেকে পাওয়া
অমূল্য প্রত্নবস্তুগুলো বিশ্ববাসীর সামনে নতুন ইতিহাস তুলে ধরেছে। চীনের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের দীর্ঘ 4 বছরের নিবিড় প্রচেষ্টায় এই সমাধির গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো সংরক্ষণ ও সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতিহাস আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন উন্মোচিত হল প্রাচীন চীনের এক বিস্ময়কর অধ্যায়। দীর্ঘ 4 বছরের নিরলস প্রচেষ্টার পর চীনের গবেষকরা সফলভাবে সংরক্ষণ ও পুনর্গঠন করেছেন শুয়ে ওই নম্বর 1 সমাধি থেকে পাওয়া বিরল প্রত্নতত্ত্ব বস্তুগুলো। উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের দুলানে অবস্থিত থাং রাজবংশের এই সমাধিটি এখন বিশ্বের প্রত্নতত্ত্বের এক অনন্য মাইলফলক। এই আবিষ্কারের সবচেয়ে চমকপ্রদ দিক হল একটি সোনালী ব্রোঞ্জের বর্ম। চীনের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে এখন পর্যন্ত থাং রাজবংশের স্বর্ণাবৃত বর্মের এটি একমাত্র চাক্ষুষ প্রমাণ। আধুনিক 3D মডেলের সাহায্যে গবেষকরা সেই সময়ের থু ইউ হুন রাজবংশের রাজপরিবারের আনুষ্ঠানিক পোশাকের জাঁকজমক ফুটিয়ে তুলেছেন। এছাড়াও পাওয়া গেছে সূক্ষ্ম সোনা ও রূপার কারুকাজ করা লেকারওয়ার, যা সে আমলের উচ্চতর ধাতুবিদ্যার স্বাক্ষর বহন করে। কেবল ধাতু নয়, গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে প্রাচীন এক খণ্ড কাপড়ও। কার্বন 14 ডেটিং পদ্ধতির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এই কাপড়টি 750 খ্রিস্টাব্দের আগের। এটি বর্তমানে বিশ্বের প্রাচীন রেজিস্ট ডাইং কাপড়ের নমুনা। বিজ্ঞানীদের মতে এই কাপড়টি সম্ভবত দক্ষিণ পশ্চিম চীনে তৈরি হয়েছিল এবং বাণিজ্যিক পথ বা রাজকীয় নজরানা হিসেবে থাং রাজবংশের রাজধানী ছাঙানে পৌঁছেছিল। অন্যদিকে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে পাওয়া গেছে প্রাচীন এক গাছের অবশিষ্টাংশ। ডেনড্রোক্রোনোলজি বা গাছের বলয় বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে এটি 4500 বছর আগের এক আমলকি জাতীয় গাছের অংশ। লিয়াংচু সংস্কৃতি, মানুষের খাদ্যাভ্যাস ও জলবায়ু অবস্থা বুঝতে এই জৈবিক নমুনাটি বিজ্ঞানীদের কাছে এক মহামূল্যবান তথ্যের উৎস। প্রত্নতাত্ত্বিক এই অগ্রগতির সঙ্গে চীনে চালু করা হয়েছে একটি বিশাল আকারের অ্যানিমাল স্পেসিমেন ব্যাংক। গত 60 বছরে 121টি প্রত্নস্থল থেকে পাওয়া 1 লাখেরও বেশি প্রাণীর হাড় ও নমুনা এখানে সংরক্ষিত। এর মধ্যে রয়েছে চীনের প্রাচীনতম গৃহপালিত কুকুর ও শূকরের কঙ্কাল, যা প্রাচীন মানুষের পশুপালন ও বিবর্তনের ইতিহাস বুঝতে জীবতত্ত্ববিদদের সহায়তা করে। এই আবিষ্কারগুলো কেবল মাটির নিচ থেকে উঠে আসা বস্তু নয়, বরং এগুলো প্রাচীন সিল্ক রোডের বাণিজ্যিক গুরুত্ব এবং চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত দলিল। আধুনিক প্রযুক্তির সহায়তায় এই প্রাচীন ইতিহাসকে সংরক্ষণ করায় গবেষকদের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব প্রত্নতাত্ত্বিক সমাজ। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত চৌ ই ক জলাভূমি বর্তমানে পরিবেশ সংরক্ষণের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। গত 1 দশকে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের নিরলস প্রচেষ্টায় এই উচ্চ আলপাইন জলাভূমিটি তার হারানো যৌবন ফিরে পেয়েছে। বিস্তারিত চলুন শুনে আসি। চীনের সিচুয়ান প্রদেশের চৌ ই ক জলাভূমি জাতীয় প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল। এটি কেবল একটি জলাভূমি নয়, বরং চীনের সবচেয়ে শীতল অঞ্চলীয় পিটল্যান্ড বা পিট মাটিভূমি সমৃদ্ধ এলাকা। দীর্ঘ 1 দশকের নিরলস প্রচেষ্টায় এই অঞ্চলটি পরিণত হয়েছে একটি সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশে। তিব্বত মালভূমির জন্য একটি অত্যাবশ্যকীয় জলজ উৎস এবং পরিবেশগত ঢাল হিসেবে কাজ করে এই চৌ ই ক জলাভূমি। 1998 সালে এটিকে জাতীয় পর্যায়ের সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয় এবং 2008 সালে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমির তালিকায় স্থান দেওয়া হয়। মূলত উচ্চতার পিট বকগুলো এই অঞ্চলের বাস্তুসংস্থানকে টিকিয়ে রেখেছে। একসময় অতিরিক্ত পশুচারণ এবং মাতৃভূমির ক্ষয় এই অঞ্চলের পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ালেও গেল 1 দশকে স্থানীয় প্রশাসনের
কঠোর পদক্ষেপের ফলে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। নিয়মিত টহল, উন্নত প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ঘাস ও জলজ উদ্ভিদ রোপণের মাধ্যমে চৌ ইকো জলাভূমি এখন পরিণত হয়েছে প্রাণীদের জন্য আদর্শ আবাসে। পরিবেশের এই উন্নতির ফলে এখানে বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে বর্তমানে এটি কালো গলার সারস, সাইবেরিয়ান সারস ও রাজহাঁসের মতো বহু বিরল প্রজাতির একটি নিরাপদ ও নির্ভরযোগ্য অভয়াশ্রমে পরিণত হয়েছে। প্রতি বসন্তে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কালো গলা সারসরা আসে এখানে। এটি এখন তাদের মিলনের এবং বংশবিস্তারের প্রধান জায়গা। শীতের আবাস ছেড়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই লেকে পাখিদের আগমন প্রমাণ করে চৌ ইকো জলাভূমি এখন বন্যপ্রাণীদের জন্য একটি সত্যিকারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চৌ ইকো জলাভূমির এই ইতিবাচক পরিবর্তন শুধু চীনের জন্য নয়, বরং বিশ্ব জলবায়ু রক্ষার লড়াইয়ে একটি বড় সাফল্য। সঠিক পদক্ষেপ এবং প্রকৃতির প্রতি ভালোবাসাই এই বিপন্ন বাস্তুসংস্থানকে পুনরায় বাঁচিয়ে তোলাছে এই জলাভূমিকে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। জুন থেকে আগস্ট এই 3 মাস চীনের ছিনলিং পর্বতমালা হয়ে ওঠে সোনালী তাকিনদের মিলন ও বংশবৃদ্ধির এক রোমাঞ্চকর মঞ্চ। পাহাড়ের চূড়ায় আয়োজিত একটি বার্ষিক সমাবেশে স্ত্রী তাকিনদের ছড়িয়ে দেয়া বিশেষ হরমোনের ঘ্রাণে আকৃষ্ট হয় পুরুষ তাকিনরা। প্রকৃতির অমোঘ নিয়ম সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা যোগ্যতমের জয় অনুসরণে শক্তিশালী পুরুষরা লড়াই ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জীবনসঙ্গী বেছে নেয়। এই মিলন মেলায় তরুণরা যখন বড়দের অনুসরণে আগামীর কৌশল শেখে, প্রবীণরা তখন নীরব সাক্ষী হয়ে রয় ফেলে আসা বহু সংগ্রামের। প্রেম, বীরত্ব আর বংশরক্ষার এই চিরাচরিত প্রথা সুপ্রাচীন কাল থেকে ছিনলিং পর্বতের বাস্তুসংস্থানকে রেখেছে প্রাণবন্ত। তাকিনদের জীবনের এই অনবদ্য উপাখ্যানই ফুটে উঠেছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার 7ম পর্ব মাউন্টেন টপ গ্যাদারিংয়ে। জুন মাসে সোনালী তাকিনরা স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের চূড়ার দিকে যাত্রা শুরু করে। সেখানে আশপাশের অন্য তাকিনরাও এসে ভিড় জমায়। মূল কথা হলো, জুন থেকে আগস্ট এই 3 মাস জুড়ে চলে সোনালী তাকিনদের প্রজনন মৌসুম। উপরে উঠতে উঠতে স্ত্রী তাকিনরা বাতাসে বিশেষ এক ধরনের সুগন্ধ ছড়িয়ে দেয়। কাজটা করে মল ও এক ধরনের হরমোনের নিঃসরণ ঘটিয়ে। সেই গন্ধ ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পুরুষ তাকিনরা সেই ঘ্রাণ শুঁকে নিজেদের পছন্দের স্ত্রী তাকিন খুঁজে বের করে এবং তাদের অনুসরণ করতে থাকে। জুলাই মাসে নানা অঞ্চল থেকে আলপাইন তৃণভূমিতে আসে অসংখ্য তাকিন। সংখ্যা বাড়ার সাথে সাথে শুরু হয় ভিন্ন এক পরিবেশ। ভালোবাসা, প্রতিযোগিতা আর টিকে থাকার এই মঞ্চে মাত্র 15 দিনের মধ্যেই তাদের খুঁজে নিতে হয় যার যার জীবনসঙ্গী। এই বিশাল সমাবেশে থাকে 3 থেকে 4টি আলাদা আলাদা দল, আর কিছু তাকিন থাকে একা। প্রতিটি দলে পুরুষদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া থাকে। দলের সবচেয়ে শক্তিশালী পুরুষটিই পায় স্ত্রী তাকিনকে পাওয়ার অধিকার। তবে তাকে মাঝে মাঝে অন্য দলের শক্তিশালী পুরুষদের চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়। আর এতে করে নিজের জিনটাকে পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগটাও পায় সে। কখনো কখনো এই লড়াই হয়ে থাকে চোখে চোখ রেখে, আবার কখনো সহিংস মারামারি। এই লড়াইয়ে পরাজিত পুরুষকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সে থেমে থাকে না। পাহাড়ের চূড়ায় ঘুরে ঘুরে খুঁজে বেড়ায় স্ত্রী তাকিনদের।
দলের মধ্যেও আবার নতুন সুযোগের অপেক্ষায় থাকে সে। প্রতিযোগিতার এই নিরন্তর চক্র সবার জন্যই সমান সুযোগ তৈরি করে। কেউই দীর্ঘদিন বিজয়ী হয়ে থাকতে পারে না। এমনকি একের পর এক হেরে যাওয়া পুরুষ তাকিনও পরবর্তী সময়ে জেতার সুযোগ পায়। সঙ্গী বেছে নেওয়ার এই পদ্ধতি যেমন সহজ, তেমনি বাস্তুসংস্থানের দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ। বিবর্তনবাদের সেই বিখ্যাত উক্তি সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কথাটির সত্যতা প্রমাণ হয়েছে যেন এখানে। পাহাড়ে দূরের এক কোণে একটি বয়স্ক তাকিন চুপচাপ গোটা দৃশ্য উপভোগ করে। তার চোখে ভেসে ওঠে অতীতের গৌরব, ভালোবাসা ও সংগ্রামের ইতিহাস। তরুণ তাকিনরা খেলায় মেতে থাকে এবং অনুকরণ করার চেষ্টা করে বড়দের আচরণ। তাদের জন্য এটি নিছকই খেলা, কিন্তু এই খেলাতেই তারা শিখে নেয় ভবিষ্যতে কাজে লাগতে পারে এমন সব কৌশল। লড়াই শেষে বিজয়ী পুরুষ তাকিন স্ত্রী তাকিনদের কাছে যায়। নাক ফুলিয়ে মাথা উঁচু করে ঠোঁট বাঁকিয়ে জানান দেয় নিজের গৌরবের কথা, প্রকাশ করে তার প্রেমের আহ্বান। আর এভাবেই তৃণভূমি, বনভূমি ও পাহাড়ের খাড়ায় সোনালী তাকিনরা বাঁচিয়ে রেখেছে নিজেদের বংশ পরিক্রমা। সুপ্রাচীন কাল থেকে বুনো প্রাকৃতিক পরিবেশটাকে বাঁচিয়ে রাখার মাধ্যমে তাকিনদের এই গল্প আজও মঞ্চস্থ করে চলেছে চীনের চিনলিং পর্বত। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতি। ধন্যবাদ।